আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। আবারও নাগালের বাইরে দেশের সার্বিক ও খাদ্য মূল্যস্ফীতি, যা জীবনযাপনের ব্যয় আরও বাড়িয়েছে। নভেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে 0.51%, আর মূল্যস্ফীতি বেড়েছে আরও বেশি 1.14%। ফলাফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। বর্তমান বাস্তবতায় আপাতত মূল্যস্ফীতি নাও কমতে পারে আশঙ্কা করে কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির যথাযথ বাস্তবায়নের তাগিদ অর্থনীতিবিদ শাহাদাত হোসাইন সিদ্দিকের। আরাফাত ইসলামের রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতিকে বলা হয় অর্থনীতির নীরব ঘাতক। এই ঘাতক কতটা নির্মম হতে পারে, নিম্ন আয়ের মানুষেরা তা হাড়ে হাড়ে টের পান। পকেটে টান পড়ে মধ্যবিত্ত মানুষজনেরও। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি যখন বেড়ে যায়, কারণ আয়ের বড় অংশ চলে যায় খাদ্যের পেছনে। যারা চাকরি করে, যারা ব্যবসা করে, তাদের তো অসুবিধা আছে না। অসুবিধা আছে যে মধ্যবিত্ত যারা গরিব মানুষ যারা, তাদের সারা মাস বেতন পেয়ে আমাদের ছেলে সন্তানের দিকে তাকাইয়া আমরা একটা জিনিস কিনে খেতে পারছি না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী গেল নভেম্বর মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি অক্টোবরের চেয়েও প্রায় 1% বেড়ে হয়েছে 13.80%, আর নভেম্বর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে 11.38%। যদি সার্বিক অবস্থা বিবেচনা করেন তাহলে মূল্যস্ফীতিতে স্টিল না কমার একটা শঙ্কা রয়েছে। সেই শঙ্কাটা হচ্ছে যে আমরা যে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে ইন্টারেস্ট রেট কমানোর কারণে, এবং বাজারে যে পরিমাণ টাকা ছাপিয়ে দেওয়া হচ্ছে সেটারও কিন্তু প্রভাব রয়েছে, এবং ফিউচার কনসিকুয়েন্স হবে যখন সেই টাকা বাজার থেকে উঠানো হবে তখনও কিন্তু আবার সুদের হার বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। দারিদ্র্যের কষাঘাতে বস্তিতে বাস করা এসব মানুষ মূল্যস্ফীতির হিসাব নিকাশ বোঝেন না। তাদের চাওয়া নিত্যপণ্যের দাম কমুক, দুবেলা দুমুঠো খাবার জোগাতে যেন হিমশিম খেতে না হয়। অভাব সংসারে দুইজনে কর্ম করিয়া সংসার চলে না ঢাকা শহরে। যে টাকা কামাই করি ওটাকে ঢাকা শহরে খরচা যায় আমার। ঘর ভাড়া দিব না খাইবো, বস্তিতে ঘর ভাড়া হইলো 10,000 টাকা করিয়া, 400 টাকা জমা দিয়ে রিক্সা চালায় কয় টাকা ইনকাম করে দেন? এক ঘরে 10 জন ফ্যামিলি, একজন রথের কামাই যদি 80-90 টাকা আলুর কেজি খাইতে হয় তাহলে একটা ফ্যামিলি কেমনে চলে? নিম্ন আয়ের মানুষের প্রত্যাশা পূরণ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের স্থিতিশীলতা ও খাদ্যপণ্যের উৎপাদন খরচ কমানোর তাগিদ অর্থনীতিবিদদের। ফরেন কারেন্সি রিজার্ভের যে স্থিতিশীলতা। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের সাথে চলমান সংকট দ্রুতই কেটে যাবে এবং খাদ্যপণ্য আমদানিতে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। পাশাপাশি বিকল্প উৎস থেকেও আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। জানান, ভারতীয় পণ্য বর্জনের হুমকি ব্যক্তিগত পর্যায় থেকে দেয়া হলেও সরকার তা নিয়ে ভাবছে না। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। মোট আমদানির 18%-এরও বেশি আসে ভারত থেকে। ভারত থেকে মূলত পেঁয়াজ ও কাঁচামরিচ আমদানি আলোচনায় থাকলেও আমদানি করা ভারতীয় পণ্যের তালিকায় শীর্ষে আছে তুলা। গেল কিছুদিনের কথার লড়াই, নানান আলোচনা, সীমানা ঘেঁষা এই দেশ থেকে খাদ্যপণ্য আমদানিতে কোনো প্রভাব ফেলবে কিনা তাই জানতে চাওয়া ছিল খাদ্য উপদেষ্টার কাছে। ভারতের কিছু সংখ্যক লোকের বা কিছু রাজনৈতিক দলের এই প্রতিক্রিয়াটা দীর্ঘস্থায়ী হবে না, আমরা আশা করছি। এটা একটা উপলব্ধিতে তারা আসবে। ভারত সরকার নিশ্চিত উপলব্ধি আছে যে ক্রেতা এবং বিক্রেতা দুজনকে পরস্পর দরকার। আবার ইন্ডিয়াতে এবার আমি যেটুকু জানি, আমাদের কাছে যেটুকু তথ্য আছে, 16 লাখ টন চাল সারপ্লাস আছে, ওইখানে উদ্বৃত্ত আছে। তো এটা যদি মার্কেট না খোলা হয় তো চালটা তো বিক্রি হবে না। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার জানিয়ে উপদেষ্টা বলেন, বিকল্প বাজার থেকেও G2G ভিত্তিতে আমদানির প্রক্রিয়া চালাচ্ছে সরকার। খাদ্য নিরাপত্তার ব্যাপারটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখি আমরা, এটাকে সোর্সটাকে বহুমুখী করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা মিয়ানমার থেকে G2G ভিত্তিতে, গভর্নমেন্ট টু গভর্নমেন্টের ভিত্তিতে আমরা করব। ভিয়েতনামের ব্যাপারটা আমাদের ইয়াতে আছে। ইন্ডিয়া এবং পাকিস্তান
দুটো আমাদের টেবিলে আছে, তাদেরকে আমরা ইয়ে করবো যে তোমরা যে ভিত্তিতে যদি বিক্রি করতে চাও সেটাও আমরা কিনতে চাচ্ছি। ভারত থেকে পেলে আমাদের জন্য সহজতর হয়। যদি কোনো কারণে এটা যদি বাধা আসে, তার জন্য আমরা বিভিন্ন প্রক্রিয়া নিচ্ছি। এরই মধ্যে দেশের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন। তা নিয়ে কি ভাবছে সরকার? ইন্ডিভিজুয়ালকে আপনি যদি এই ধরনের কোনো বর্জনের ডাক দেন, এটার উপর কিন্তু আমার সরকারের কোনো হাত নাই কিন্তু, তাই না কথা যে আপনি অমুক দেশে পণ্য ব্যবহার করবেন না, এই করবেন না, সে করবেন না। আমরা কিন্তু এই ধরনের কোনো ইয়ে নাই, সরকারের তরফ থেকে কিন্তু এই ধরনের ইয়ে নাই কিন্তু। এছাড়া আপাতত কোনো খাদ্য বান্ধব কর্মসূচি বন্ধ হবে না বলেও জানান উপদেষ্টা। বিভিন্নভাবে কিন্তু পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কিন্তু আমরা অনেক বাড়িয়ে ফেলেছি। এই জন্য চালের প্রয়োজনটা আমাদের অনেক আছে, অ্যাজ ওয়েল এজ আমাদের স্টক হলার মধ্যে কম নাই, অ্যাজ ওয়েল এজ আমাদের প্রকিউরমেন্ট হচ্ছে ওইদিকে। কোনোটাতে এখন হাত দেয়নি, কমানোর জন্য এখন হাত দেয়নি। চালসহ খাদ্যপণ্য আমদানিতে এলসি খুলতে কোনো ব্যাংকের জটিলতা হলে বাংলাদেশ ব্যাংক সরাসরি দেখছে বলেও জানান আলী ইমাম মজুমদার। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। দলের সিনিয়র নেতারা বলেছেন, যত আগে নির্বাচন হবে তত দ্রুত স্থিতিশীল হবে দেশ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা, জানাচ্ছেন ইমরুল আহসান। স্বৈরাচার এরশাদ পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে এই আলোচনার আয়োজন করে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। সভায় বিএনপি নেতারা বলেন, 90-এর মতো আরেকটি গণ অভ্যুত্থানে পতন হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার। পালাবদলের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে বিএনপি সমর্থন দিয়েছে। গণতন্ত্র ও ভোটাধিকারের আকাঙ্ক্ষা থেকে এমনটা উল্লেখ করে তারা বলেন, সরকারের অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচন আয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া। এবং যত দ্রুত দেশে নির্বাচন হয়, জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কিভাবে চলে। পতিত স্বৈরাচার ভারতে বসে চক্রান্ত করছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। তারা পতিত একটি স্বৈরাচারী সরকার, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। সেই চেষ্টাগুলো যে করছে আপনারা নিজেরা সকলেই টের পাচ্ছেন। সেখানে আজকে আমাদের সকলের প্রয়োজন, জাতির প্রয়োজন, সব রকম ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমরা অগ্রসর হওয়া। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পারবে না আমাদের ক্ষতি করতে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে। আজকে দেখা যাচ্ছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে মোকাবেলার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। বাংলাদেশ নিয়ে ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সরকারকে সোচ্চার ভূমিকা নেওয়ার আহ্বান জানান তারা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। মৌলিক সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দীর্ঘ ১৯ বছর পর সকালে টাউন হল মাঠে জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ভারতের গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের তীব্র নিন্দা জানান জামায়াত আমির। কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ অন্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনে কুমিল্লা সহ ৬ জেলার নেতাকর্মীরা অংশ নেন। সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন। ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে, কারণ তারা প্রমাণ করেছে দেশ আমাদের সবার। পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ভোরে পঞ্চগড় সদরের হাড়িভাষা ইউনিয়নের মমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্ত এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। বিজিবি জানায়, গতকাল গভীর রাতে আনোয়ার সহ কয়েকজন বাংলাদেশি ভারতে গরু আনতে যান। ভোরে ফেরার পথে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে এবং কয়েক রাউন্ড গুলি করেন। এতে আনোয়ারের মৃত্যু হয়। পরে বিএসএফ সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে যায়।
এ ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি পতাকা বৈঠকের মাধ্যমে মৃতদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। নিহত আনোয়ার হোসেন তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের বাসিন্দা। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং সমসাময়িক নানা ঘটনার প্রতিবাদে ভারতীয় দূতাবাসের স্মারকলিপি দিয়েছে ইনকিলাব মঞ্চ। বিকেলে রাজধানীর গুলশান থেকে শুরু হয় এই পদযাত্রাটি কিছু দূর এগুলে পুলিশের বাঁধার মুখে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষের সমঝোতায় স্মারকলিপি দিতে 3 সদস্যকে ভেতরে প্রবেশের অনুমতি দেয় পুলিশ। এ সময় নেতাকর্মীরা বলেন, বাবরি মসজিদের মতো যদি আজমির শরীফও দখল করা হয় তাহলে ভারতের পরিণতি হবে ভয়াবহ। সমসাময়িক ঘটনায় ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে ইনকিলাব মঞ্চ। স্মারকলিপি প্রদান শেষে জুলাই বিপ্লবকে ধারণ করে নতুন পররাষ্ট্রনীতি প্রণয়ন করার আহ্বান জানায় সংগঠনটি। এ সময় সম্প্রীতির বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার প্রতি গুরুত্বারোপ করেন পদযাত্রাকারীরা। আপনাদেরকে আমরা বলেছি, দেখুন আগের সকল ইতিহাস আমরা ভুলে যেতে চাই। প্লিজ আপনারা আমাদেরকে প্রভু থাকবেন না, আমরাও সেবাদাস না। আপনারা জুলাই বিপ্লবকে সম্মান করুন, জুলাইকে স্বীকৃতি দিন। আমরা আপনাদের বন্ধু হতে চাই। আমাদের নিরাপত্তা আপনারা দেখবেন, আপনাদের নিরাপত্তা আমরা দেখব। আমরা বন্ধু হতে চাই এবং জুলাইকে স্বীকৃতি দিয়ে নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্মাণ করুন। তারা আমাদের সাথে রাজি হয়েছেন এবং বলেছেন তারা এই কনসার্ন তাদের সর্বোচ্চ অথরিটিকে জানাবেন। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।